শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড পয়েন্টি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক্স প্রিফিক্সের উপরে একটি ক্লাস। এই ক্লাসটি আমার স্টুডেন্ট হ্যান্ডবুক 10 নামক বইয়ের 162 পৃষ্ঠা থেকে দেখাবো। তো তোমরা ইতিমধ্যেই বাংলাদেশে যেই প্রান্তেই হোক না কেন, তোমরা যারা আমার বইটি সংগ্রহ করেছো তারা 162 পেজ খুলে নিতে পারো। আর হাতের কাছে একটি খাতা কলম রাখো, যদি কোনো প্রকার নোটের প্রয়োজন পড়ে তাহলে হয়তো নোট করতে পারবে। আর যারা আমার বই নেওয়া নাই, কোনো সমস্যা নেই, আমার বইয়ের জন্য আমি এই ক্লাস তৈরি করি নাই। এই ক্লাস আমি তৈরি করেছি যাদের বই নেই তাদের জন্য। তো আমি আমার বই থেকে হুবহু নিয়মগুলো নিয়ে এসে আমি এই ফাঁকা জায়গাটাতে দেখাবো। তো তোমরা যারা বই নাও নাই তারাও সমস্যা নেই, তবুও হাতের কাছে একটি খাতা কলম রাখো যদি কোনো প্রয়োজন পড়ে। তো চলো আমরা লেসনটি শুরু করে দিই। এই যে এগুলা দেখছে রুট ওয়ার্ডের সাথে যখন আমরা এইগুলা যোগ করি তখন সেগুলা কি হয়, যে রুট ওয়ার্ডের সাথে এইগুলা, রুট ওয়ার্ড কোনটা, এই যে আমরা ব্র্যাকেটে যেগুলা দিয়েছি রুট ওয়ার্ড, এগুলোকে রুট ওয়ার্ড বলে। তো রুট ওয়ার্ডের সাথে আমরা যখন এই জাতীয় সাফিক্স প্রিফিক্স যোগ করব তখন সেটা নাউন হয়ে যাবে, নাউন সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে বসে বাক্যে। আর ফুল, অ্যাবল, ও ইউএস ইত্যাদি যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হবে, সাধারণত নাউনের আগে বসে। এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব সাধারণত ভার্বের আগে পরে বসে, সেন্টেন্সের শুরুতে মাঝে শেষে সব জায়গায় বসতে পারে অ্যাডভার্ব। আর রুট ওয়ার্ডের সাথে যখন আমরা এইগুলা যোগ করি তখন সাধারণত সেগুলো বিপরীত শব্দ তৈরি করে। আর রুট ওয়ার্ডের সাথে আমরা যখন এইগুলা যোগ করব সাধারণত সেগুলো ভার্ব হয়ে যাবে। তোমরা জানো ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে। তো এইগুলো আমাদের এখানে লাগবে। আর এই নিয়ম তো এইটুকুই না, এই নিয়মটা কিন্তু লম্বা নিয়ম। আমার বইয়ের মধ্যে এর উপর একটা চ্যাপ্টারই আছে। তোমরা সেখানে ওয়ার্ড ফরমেশন নামে একটা চ্যাপ্টার আছে, সেই ওয়ার্ড ফরমেশন থেকে তোমরা এইগুলা শিখে নিতে পারো যে কি যোগ করলে কি হয় এবং তাদের অবস্থান বাক্যে কোথায় থাকে। বিস্তারিতভাবে একটা চ্যাপ্টার আমার স্টুডেন্ট হ্যান্ডবুক 10 এর মধ্যে দেওয়া আছে। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। আশা করি তোমরা 162 পৃষ্ঠা খুলেছো স্টুডেন্ট হ্যান্ডবুক 10 থেকে। তো সেখানে নিয়মগুলো আমরা সেখান থেকে হুবহু কপি করে আমরা এখানে দেখাবো। চলো আমরা লেসনটি শুরু করে দিই। পারসিভিয়ারেন্স ইজ নিডেড টু বি ড্যাশ সাকসেস ইন লাইফ। তো এইখানে আছে এই সাকসেস, এটি রুট ওয়ার্ড, এইটি একটি বি ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। তোমরা নিয়মটি দেখে নাও, আমি কিন্তু এই নিয়মটি বই থেকে হুবহু কপি করে নিয়ে এসেছি। বলছে বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ আর, বিন বিং, এটা সবই বি ভার্বেরা, এদেরকে লিঙ্কিং ভার্বও বলতে পারো। বি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, খেয়াল করে এই আমাদের বি ভার্ব, এটিও বি ভার্ব, কিন্তু এই বি ভার্বের পরে আমাদের এখানে হিসাব করতে হচ্ছে। তো এই সাবজেক্টটা কি, থার্ড পারসন সিঙ্গুলার, অধ্যাবসায়, এটা গণনা করা যায় না। যা গণনা করা যায় না তা সর্বদাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা পেলাম কি, বি ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে পেলাম। এবং বি ভার্বের পর যদি কোনো ডিটারমিনারের ব্যবহার না থাকে, অর্থাৎ এই যে বি ভার্ব, এখানে যদি কোনো ডিটারমিনারের ব্যবহার না থাকে, তোমরা হয়তো কেউ কেউ ভাবছো ডিটারমিনার তো আমরা কখনো শুনি নাই, তোমরা শুনেছো, লিস্টটা দেখো। এটা তোমাদের কাছে বহুল ব্যবহৃত শব্দ। এই যে আ অ্যান্ড দা, তিনটা আর্টিকেল সেই ক্লাস 1 থেকে পড়ছো। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোও কিন্তু 1 2 3 4 এই পড়েছো। এই সবগুলো শব্দ, এদেরকে ইংরেজিতে ডিটারমিনার বলে। তো ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। এটুকু কিন্তু আমরা মনে রাখবো যে ডিটারমিনার আমি একটা ছোট্ট লিস্ট দিয়েছি, এইগুলার পরে সর্বদাই কি বসবে, নাউন বসবে। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম, এখানে বলা হয়েছে যে বি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বি ভার্বের পর যদি কোনো ডিটারমিনারের ব্যবহার না থাকে, তবে উক্ত বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই বি ভার্বের সাবজেক্ট পারসিভিয়ারেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বি ভার্বের পরে এখানে কোনো ডিটারমিনার নেই, তাহলে এটি অ্যাডজেক্টিভ হতে হবে। এখন কথা হচ্ছে বি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তো বি ভার্বের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কি হবে? তো আমি এই যে এইগুলো তোমাদের এখান থেকে সরিয়ে দিই, আমি কয়েকটা উদাহরণ তোমাদের দিয়ে নিই, খুব ভালো করে খেয়াল করো। দেখো, আই শ্যাল বি আ পয়েট, খেয়াল করো, এই আমাদের বি ভার্ব, এইটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার কিন্তু বি ভার্বের পরে ডিটারমিনার আছে, এইখানে কিন্তু বি ভার্বের পরে ডিটারমিনার ছিল না, তাই আমরা এটা অ্যাডজেক্টিভ লিখেছিলাম। খেয়াল করো, পয়েট একটি নাউন, এবার কিন্তু আমরা নাউন লিখেছি। তাহলে কি বুঝলাম, বি ভার্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয় অথবা প্রোনাউন হয় কোনো সমস্যা নেই, তখন বি ভার্বের পরে যদি ডিটারমিনার থাকে তো ওই ডিটারমিনারের পরে নাউন বসবে, কারণ এইমাত্র আমরা এখানে দেখেছি যে ডিটারমিনারের পরে নাউন বসে। আরেকটু উদাহরণ দেখি, হি ইজ আ সিঙ্গার, খেয়াল করো, এটি আমাদের বি ভার্ব, এ আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এ আমাদের বি ভার্বের পরে এখানে একটি ডিটারমিনার, তাহলে এটা হয়েছে আমাদের নাউন।
তাহলে আমরা দেখলাম যে বি ভার্বের পরে যখন ডিটারমিনার থাকবে এবং ওই বি ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে বি ভার্বের পরে আমরা কি লিখবো? ওই ডিটারমিনারের পরে আমরা নাউন লিখবো। একটু আগে আমরা শিখেছি ডিটারমিনারের পরে নাউন বসে। এবার আমরা আরেকটু উদাহরণ দেখি। দে আর ফার্মার্স, খেয়াল করো। এইবার আমাদের বি ভার্বের সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাউন। প্রোনাউন বলো, কোনো সময় এটা প্রোনাউন। প্লুরাল নাউনই হোক আর প্রোনাউনই হোক, আমরা এই কথাটাই বলবো। তাহলে বি ভার্বের সাবজেক্ট যদি প্লুরাল নাউন প্রোনাউন হয়, তখন বি ভার্বের পরে সরাসরি নাউন বসতে পারে। কিন্তু এইখানে কিন্তু সরাসরি নাউন বসতে পারে নাই, কারণ এই বি ভার্বের পরে এই বি ভার্বের সাবজেক্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলার এবং তারপরে কোনো ডিটারমিনার ছিল না। এখানে বি ভার্বের সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাই এখানে কোনো ডিটারমিনার না বসেও কিন্তু নাউন বসতে পেরেছে। এবার দেখো, দে আর হ্যাপি। এবার দেখো বি ভার্বের সাবজেক্ট আবারও কিন্তু প্লুরাল, এবার কিন্তু অ্যাডজেক্টিভও বসেছে। তার অর্থটা কি? বি ভার্বের সাবজেক্ট যদি প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন প্রোনাউন হয়, তাহলে বি ভার্বের পরে নাউনও বসতে পারবে, অ্যাডজেক্টিভও বসতে পারবে। কিন্তু বি ভার্বের সাবজেক্ট যদি সিঙ্গুলার নাউন প্রোনাউন হয় আর বি ভার্বের পরে যদি ডিটারমিনার থাকে, তখন কিন্তু ওই ডিটারমিনারের পরে সর্বদাই নাউন বসবে। আশা করি আমরা এইটুকু ধরতে পেরেছি। তাই আমরা এইটুকু সরিয়ে দিই, তাই আমরা এখন এইটাকে কি বানাবো? অ্যাডজেক্টিভ বানাবো। তো সাকসেসের সাথে কি যোগ করলে অ্যাডজেক্টিভ হবে? এটা তোমাদের অনেকের জানা। তো অনেকের জানা, কিন্তু আমরা এই আজকে শিখবো কি করে? এই নিয়ম জেনে জেনে শিখবো আমরা। আন্দাজের উপরে লিখে দেব না টু বি সাকসেসফুল। আসলে সাকসেসের সাথে ফুল যোগ করলে সাকসেসফুল সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা সেরকম একটা লিস্ট আমরা দেখে নেব যে কি কি যোগ করলে সাধারণত শব্দ অ্যাডজেক্টিভ হয়, কিসের কিসের সাথে ফুল যোগ করলে। তো দেখো এইখানে একটা লিস্ট দিয়েছি: বিউটিফুল, ওয়ান্ডারফুল, কালারফুল, কেয়ারফুল, ফেইথফুল, গ্রেটফুল, মিনিংফুল। এই যে এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সাকসেসের সাথে একটা এজ যোগ করে আমরা উত্তরটা লিখে দেব হচ্ছে সাকসেসফুল। আমরা এ নম্বরে উত্তর লিখেছি। এটি যদি আমাদের বুঝতে কোনো কষ্ট না হয়, আশা করি পরেরগুলো বুঝতে কোনো কষ্ট হবে না, কারণ আমি সমস্ত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তারপরে আসো, দোজ হু ডো নট পারসিভিয়ার ইন লাইফ, তারা যারা জীবনে কোনো অধ্যবসায়ী হয় না বা অধ্যবসায়ী নয়, বিকাম সাকসেস ইন দেয়ার মিশন, তারা তাদের লক্ষ্যে সাকসেস হয়, অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লর্ড ফর দেয়ার মিসফরচুন। এটুকুর বাংলা মানে পরেই বলি। তাহলে বলছে দোজ তারা, হু যারা, ডু নট পারসিভিয়ার যারা কোনো অধ্যবসায়ী হয় না, অর্থাৎ অধ্যবসায়ের প্রতি যাদের মনোযোগ নাই, ইন লাইফ জীবনে, বিকাম সাকসেস তারা সফল হয়। এই দেখো আবার বিকাম, এইটি কিন্তু আবার লিঙ্কিং ভার্ব। আমি তোমাদের এটাও কিন্তু লিঙ্কিং ভার্ব বলেছি, বি ভার্ব মাত্রই তারা লিঙ্কিং ভার্ব। এবার আসো এর নিয়মটি আমরা দেখে নিই। বলছে লিঙ্কিং ভার্ব বিকাম, অর্থাৎ এই যে বিকাম, এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, খেয়াল করো এক্ষেত্রেও কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছিলাম। থার্ড পারসন প্লুরাল নাউন হয়, এবার কি আছে আসলে? দোজ হু, তারা যারা। তাহলে এই যে এর সাবজেক্ট আছে, এই যে দোজ, এরা কিন্তু প্লুরাল এখানে, তাই বলছে লিঙ্কিং ভার্ব বিকামের সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাউন হয়, তখন বিকামের পরে অ্যাডজেক্টিভ বা নাউন উভয়ে বসতে পারে। একটু আগে আমরা দেখেছি যে এই বি ভার্বের সাবজেক্ট প্লুরাল যদি হয়, তখন তারপর নাউন কিংবা অ্যাডজেক্টিভ উভয় বসতে পারে। এবারও আমাদের সেই বিকাম আছে, বিকামের পরে এখানে আমরা নাউনও লিখতে পারি, আবার কি লিখতে পারি? অ্যাডজেক্টিভও লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা লিখবো কি? মনে আছে এখন লিখবো কি? দেখো আমরা এটার অ্যাডজেক্টিভ ফর্মগুলো আগে দেখে নিই। তা তোমরা জানো অ্যাডজেক্টিভ সাকসেসের সাথে এখানে ফুল যোগ করার পরে কি হয়েছিল? অ্যাডজেক্টিভ হয়েছিল। তাহলে আমাদের এটার পরে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। তো এখন কথা হচ্ছে নাউন বানাবো না কেন, তাই না? প্রশ্ন হচ্ছে আমরা তো শিখলাম যে লিঙ্কিং ভার্বের সাবজেক্ট যদি প্লুরাল নাউন প্রোনাউন হয়, তখন বি ভার্বের নাউন অ্যাডজেক্টিভ উভয় বসতে পারে। তাহলে কিন্তু নাউন দেওয়াই আছে, কিন্তু তোমাকে তো নাউন এটাকে তো চেঞ্জ করতে হবে। যার পরিপ্রেক্ষিতে এই সাকসেসকে আমাদের বানাইতে হচ্ছে কি? সাকসেসফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভ বানাইতে হচ্ছে। কিন্তু আমরা যখন এটাকে সাকসেসফুল লিখে দেব, তখন কিন্তু অর্থের বিকৃতি ঘটবে। কিরকম? বলছে দোজ তারা, হু যারা, ডু নট পারসিভিয়ার যারা অধ্যবসায়ী নয়, ইন লাইফ জীবনে যারা অধ্যবসায়ী নয়, বিকাম সাকসেসফুল তারা সফল হয়। কি তারা কি সফল হয়? তারা বিফল হয়। তাহলে এই সফলের বিফল খুঁজতে হবে, অর্থাৎ এর একটি বিপরীত শব্দ খুঁজতে হবে। তো দেখো এই সাকসেসকে আমরা সাকসেসফুল বানিয়েছি, তখন কি হয়েছিল? এটা অ্যাডজেক্টিভ হয়েছিল। তখন আমাদেরকে বিপরীত শব্দ কি? আনসাকসেসফুল, অর্থাৎ একটা আন যোগ করে দিতে হবে এর সাথে। তাহলে আমরা এটা সরিয়ে দিয়ে আমরা লিখে দিলাম আনসাকসেসফুল।
ইন দেয়ার মিশন, তাদের লক্ষ্যে তারা ব্যর্থ হয়। অ্যান্ড অনলি ব্লেম দেয়ার লর্ড, তারা তাদের কপালের দোষ দেয় বা ভাগ্যের দোষ দেয়। ফর দেয়ার মিসফরচুন, তাদের দুর্ভাগ্যের জন্য তারা তাদের কপালকে দোষ দেয় যে আমার কপালে লেখা নাই, কিন্তু কাজ করবে না। পার্সিভিয়ারিং পিপল, যে সকল লোকেরা অধ্যবসায়ী, অলওয়েজ বিকাম সাকসেসফুল, তারা সর্বদাই সাকসেসফুল হয়, যে সকল লোকেরা পার্সিভিয়ারেন্স। তারপর বলছে কি, সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু। সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু, তাহলে সিনসিয়ার এই শব্দটার পরিবর্তন করবো, এটি আমাদের রুট ওয়ার্ড। এটার পরে একটা ইজ, এটা ভার্ব দেওয়া আছে। এখন যেহেতু এটা ভার্ব দেওয়া আছে, তাহলে ভার্বের আগে কি বসে? আমরা সবাই জানি ভার্বের আগে সাবজেক্ট বসে। আমরা নিয়মটা দেখে নিই। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, তাহলে এখানে এই ভার্বের পরে একটি মাত্র শব্দ আছে, এটাকে আমরা নাউন প্রোনাউন বানাবো নাকি? তা সিনসিয়ার কি তোমরা প্রোনাউন বলবে? আশা করি বলবে না, কারণ প্রোনাউন তোমরা সবাই চিনো। এই যে লিস্টটা দেখো, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এইগুলো হচ্ছে প্রোনাউন। আরো আছে রিলেটিভ প্রোনাউন হিসেবে আরো কিছু প্রোনাউন বসে। তো যাক, এগুলো মোস্ট কমন প্রোনাউন। তো এইটা কি প্রোনাউনের মধ্যে পড়ে? পড়ে না। তাহলে এটাকে আমরা বানাবো কি? নাউন বানাবো। বলতে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে। সিনসিয়ার হলো একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সিনসিয়ার মানে আন্তরিক গুণ প্রকাশ করে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যা নাউন ফর্ম ব্যবহার করতে হবে। এখন এটা নাউন ফর্ম লিখবো। এখন সিনসিয়ার নাউন ফর্ম কি? সিনসিয়ার মানে আন্তরিক, আর আমাদের লাগবে আন্তরিকতা, অর্থাৎ আইটিওয়াই যোগ করে দিলে সিনসিয়ারিটি লিখলে সেটা আন্তরিকতা হয়ে যাবে। তাহলে আমরা এটা মুছে দিয়ে আমরা উত্তরটা লিখে দেবো হচ্ছে সিনসিয়ারিটি। দেখি এটার নাউন ফর্ম লিখবো। তো দেখো, যেই সকল শব্দের শেষে আই টু আই যোগ করে নাউন করা হয়, এরকম কিছু শব্দ: অ্যাবল থেকে অ্যাবিলিটি, অ্যাসিড থেকে অ্যাসিডিটি, সিমিলার থেকে সিমিলারিটি, ইকুয়াল থেকে ইকুয়ালিটি, সেলিব্রেট থেকে সেলিব্রিটি, সিকিউরিটি থেকে সিকিউর থেকে সিকিউরিটি, অ্যান্ড মেজর থেকে মেজরিটি। তো এইগুলা যোগ করলে সেগুলা কি হয়ে যাচ্ছে? নাউন হচ্ছে। তাহলে এইখানে আমাদের নাউন ওয়ার্ড লাগবে। কি লাগবে? কই আমাদের সিনসিয়ার, আমরা লিখে দেবো সিনসিয়ারিটি। এগুলো মুছে দিয়ে আমরা লিখলাম সিনসিয়ারিটি। ঠিক আছে বন্ধুরা, এই যে এতক্ষণ যে এই নিয়মগুলো আমি দেখাচ্ছি, আমি আগেই বলেছি আমার বই থেকে হুবহু কপি করে তোমাদেরকে এইগুলা দেখাচ্ছি। তো তোমরা যদি এই বইটি পেতে চাও, কিভাবে পেতে চাও, আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার স্টুডেন্ট হ্যান্ডবুক 10 বইটি তোমরা কিভাবে পেতে পারো। তার আগে ক্লাসটি চলো শেষ করে নিই। Is another important verse which dash able a person to accomplish a job dash fruit, এইটুকু আমাদের প্রশ্ন। আমরা এই পর্যন্ত দেখেছি সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু, আন্তরিকতা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ একটি গুণ। তারপর হচ্ছে হুইস, যেটা, যেটা মানে কোনটা? এই গুণটাকে বলছে। তাহলে এই যে এই সেন্টেন্সটা, এই যে হুইসটা, এইটা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। এদের আর এরপরে দেখো একটা অ্যাবল শব্দ দেওয়া আছে। অ্যাবল শব্দ যেই পর্যন্ত দেওয়া, সেখান থেকে এই হুইসের কাজ কিন্তু এখানে কনজাংশন হিসেবে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। তাহলে আমরা যদি সবটুকু পড়ি, এইটার কোথাও একটি ভার্বের ব্যবহার নেই। যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা এখানে একটু দেখে নিই। বলছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন। তো এই যে হুইস এখানে দেওয়া আছে, হুইজ দ্যাট, এটা রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন সাধারণত এরা কিন্তু কনজাংশন হিসেবে, সরাসরি কনজাংশন হিসেবে বসতে পারে, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। তো রিলেটিভ প্রোনাউন আমরা চিনব কি করে? খেয়াল করবে, যখন যখন এই জাতীয় শব্দ দুটি সেন্টেন্সকে, এই যে হুইজ দ্যাট, এরা দুটি সেন্টেন্সকেও যুক্ত করবে, আবার দ্বিতীয় বাক্যের, অর্থাৎ এই পর্যন্ত ছিল একটি বাক্য যে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্স, এটা একটা বাক্য, কিন্তু এইখান থেকে শুরু করে আরেকটি বাক্য যেটার ভার্ব হচ্ছে এইটা, এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে হুইজ। অর্থাৎ হু হুইজ দ্যাট যখন বাক্যের মধ্যে দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, আবার সে নিজে এই দ্বিতীয় ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে, তখন এই জাতীয় শব্দকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তাহলে এরপরে এটাকে ভার্ব লিখতে হবে। তো এখন আমরা অ্যাবলকে ভার্ব বানাবো কি করে? আমরা জানি যে অ্যাবলের শেষে সাধারণত উম, শেষে বা শুরুতে দুই রকম করেই হয়, আমি শেষে বলছি। দেখো, ডেঞ্জার, ইন ডেঞ্জার, দেখো এটি ভার্ব। ডেঞ্জার হচ্ছে বিপদ, ইন ডেঞ্জার বিপজ্জনক করা। দেখো এইবল সমর্থ, এনাবল সমর্থ করা। লার্জ বিশাল, এনলার্জ বিশাল অর্থাৎ বড় করা। এনহ্যান্স বৃদ্ধি, এনহ্যান্স হচ্ছে বৃদ্ধিকরণ, এনহ্যান্স হচ্ছে বৃদ্ধি করা। শিওর নিশ্চিত, এনশিওর নিশ্চিত করা। তাহলে দেখো এখানে সব আগে যোগ করেছি আমরা এন, তাই না? এই যে কারেজ সাহস, এনকারেজ সাহস দেওয়া, সাহস যোগানো। কিন্তু দেখো ডার্ক অন্ধকার, ডার্কেন অন্ধকার করা। দেখো সুইট
একেবারে কালো, তোমরা বলতে পারো কালো কালো করা। আবার সুইট মিষ্টি, সুইট এন্ড মিষ্টি করা। তাহলে দেখা গেল ইএন শেষেও যোগ করে অথবা আগে যোগ করে আমরা ভার্ব তৈরি করতে পারি। তো আমরা এই যে অ্যাবলের সাথে ইএন যোগ করে এনাবল লিখেছি, তো এনাবল দিয়ে ভার্ব তৈরি করব। তো আসো আমরা এটা মুছে দিয়ে আমরা উত্তরটা লিখে দিই। তো উত্তরটা লিখে দেওয়ার সময় এবার খেয়াল করো, আমরা কিন্তু এখানে এবং এখানে দুটি, এখানে একটা প্রিফিক্স আর এখানে একটা সাফিক্স যোগ করেছি। সাফিক্স লাগলো কেন? এই যে হুইস ভার্সো, এটা হুইস কাকে বুঝিয়েছে? এই গুণকে বুঝিয়েছে, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর এই ভার্বটি আমরা লিখেছি প্রেজেন্ট ফর্মে। আমরা জানি প্রেজেন্ট ভার্বের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু তার শেষে একটা এজ যোগ করতে হয়। এই জন্য আমাদের এখানে একটা সাফিক্স এবং একটা প্রিফিক্স লেগেছে, যে এখানেও কিন্তু আমরা একটা প্রিফিক্স এবং একটা সাফিক্স যোগ করেছি আমাদের বাক্যের তৈরির অর্থের সাথে মিল করে। আচ্ছা, হুইচ এনাবলস আ পারসন টু অ্যাকমপ্লিশ আ জব, যেটা একটা মানুষকে তার কার্য সম্পাদনে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এই শব্দটা কি কোনো দরকার আছে? নাই, দরকার নাই। খেয়াল করো, আমি পড়ি একটু। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু। আন্তরিকতা হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ গুণ। হুইচ এনাবলস এ পারসন টু অ্যাকমপ্লিশ আ জব, যেটা একজন মানুষকে তার কার্য সম্পাদনে সাহায্য করে। দেখো, এই শব্দটার কোনো দরকার নেই। এই শব্দটা না হয়ে এইখানে ফুল স্টপ দিলে আমি বেশি খুশি হতাম, কিন্তু দেয় নাই। ওই যে তোমাদেরকে সাফিক্স প্রিফিক্স এর ব্যবহার করতে হবে। তাহলে একটি সম্পূর্ণ অর্থবোধক বাক্যের পরে যখন অতিরিক্ত শব্দ থাকে, সেই শব্দটাকে আমরা কি করব? আমরা একটুখানি নিয়ম দেখে আসি, আসো। একটি সম্পূর্ণ অর্থবহ বাক্যের কার্য কোথায়, কখন, কিভাবে সম্পন্ন হয় বোঝাতে অতিরিক্ত অলংকারিক শব্দ হিসাবে যে সকল শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে বলে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করো, এই শব্দটি হবে অ্যাডভার্ব, কারণ এই বাক্যের মধ্যে এর কোনো দরকার ছিল না। তো এই যে অদরকারি শব্দ সাধারণত হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। যেটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না কেন? অ্যাডজেক্টিভ হতো যদি এরপর একটি নাউন থাকতো, যেহেতু এখানে নাউন নেই, তাহলে এই যে এরা একেবারে কি বলবো, একে বিচ্ছিন্নভাবে শব্দটি বসেছে, এই বাক্যের প্রয়োজনীয়তার কোনো দরকার ছিল না। এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। ফ্রুটকে আমরা অ্যাডভার্ব লাগালে আমরা জানি অ্যাডজেক্টিভ তৈরি করতে গেলে যে ফুলের ব্যবহার আছে। তো কোন কোন শব্দের সাথে ফুল যোগ করলে, সরি আমরা লিখবো ফ্রুটফুলি, সরি আমরা অ্যাডভার্ব বানাবো যে এল ওয়াই লাগবে। তো দেখো, এল ওয়াই যখন লাগবে তখন এখানে আমাদের দুবার কি কাজ করতে হয়েছে? ফ্রুট ফুল একটা দেখি আমরা। দেখো, কুইকলি এল ওয়াই যুক্ত করলে কিন্তু অ্যাডভার্ব হয়েছে, কিন্তু আমরা এখানে ফ্রুটলি বলতে পারবো না। এর সাথে আগে কে অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তারপরে অ্যাডভার্ব বানাইতে হবে। তো এরকম কোন শব্দ কি এর মধ্যে আছে? আছে। দেখো এই শব্দটি দেখো, দেখো সাকসেস। সাকসেসকে প্রথমে আমরা অ্যাডজেক্টিভ বানিয়েছি ফুল যুক্ত করে, সাকসেসফুল। তারপরে এল ওয়াই যুক্ত করে বানিয়েছি সাকসেসফুলি, সফলভাবে। তো ঠিক এই ফ্রুটকে প্রথমে আমরা বানাবো ফ্রুটফুল, তখন হবে অ্যাডজেক্টিভ। আর যেহেতু আমাদের লাগবে অ্যাডভার্ব, তখন আরেকটা এল ওয়াই যুক্ত করে ফ্রুটফুলি লিখবো, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তা আসো আমরা সেই উত্তরটা লিখে দিই, ফ্রুটফুলি। তো বন্ধুরা, এই যে এতক্ষণ এই লেসনটি দেখলে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো আমার এই লেসন যদি ভালো লাগে, আমি তোমাদের বারবার বলছি, এই সমস্ত নিয়মগুলো আমি আমার বই থেকে হুবহু কপি করে এই স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি। তো আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, নিঃসন্দেহে আমার বইটিও তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি বলেছিলাম যে আমার এই বইটি তোমরা কিভাবে পেতে পারো সেটি দেখিয়ে আমার ক্লাসটি শেষ করব। তোমাদের যাদের বই দেখার কোনো দরকার নেই তারা নিঃসন্দেহে এখান থেকে প্রস্থান করতে পারো। আর যদি বইটি দেখতে চাও তাহলে এই আরেকটু ১ মিনিট আমার সাথে থাকতে হবে। এই হচ্ছে আমার সেই বইটি, যেই বইটি থেকে আমি আমার আজকের ক্লাস তৈরি করেছি। সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি ২০২৬, অর্থাৎ ২০২৫ সালে তোমরা যারা ক্লাস 10 এ, ২০২৬ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, এটা হচ্ছে তোমাদের জন্য এই বই। তো এই বইটি তোমরা পেতে চাইলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটি হচ্ছে 01740717656, এই নাম্বারে। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৳২৯০ আর বইটি আমি সাধারণত দুটি মাধ্যম ব্যবহার করে পাঠিয়ে থাকি, একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর একটা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসটাকে বেটার ফিল করি, কারণ এটা আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। আমার দ্বিতীয় আরেকটি বই আছে, সেটা হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক 4, অর্থাৎ ২০২৫ সালে যারা ক্লাস 10 এ ২৭-২৮ যারা এসএসসি পরীক্ষা দেবে, এই বইটি তাদের জন্য। পূর্ণাঙ্গ সিলেবাসে তোমরা যারা পরীক্ষা দেবে, এই বইটি হচ্ছে তাদের জন্য। একই নাম্বারে যোগাযোগ করতে হবে এই বইটি পাওয়ার জন্য। এই বইটির বিক্রয় মূল্য ৳৩৪০। আমার তৃতীয় বইটি হচ্ছে 6 to 10, এই বইটি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বই, অর্থাৎ একই বইয়ের মধ্যে টোটাল গ্রামারগুলো একটা বইয়ের মধ্যেই দেওয়া আছে। এই বইটির বিক্রয় মূল্য ৳৩৫০। যোগাযোগ করতে হবে একই নাম্বারে। আমার চতুর্থ এবং শেষ বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক ফর ক্লাস 6 and 7। তোমরা যারা ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে, এই বইটি হচ্ছে
তাদের জন্য আমার খুব প্রিয় একটি বই, খুব মজার একটি বই, খুব চমৎকার একটি বই। দেখো ৭ টি গ্রামারে তোমাদের এর মধ্যে আলাপ করা আছে। তো এই বইটিও যদি তোমরা পেতে চাও একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই বইটির বিক্রয় মূল্য ৳২৯০ তো বন্ধুরা আজকের এই ক্লাসটি দেখার পরে যদি তোমাদের মনের ভাবটা এইরকম কাঁদো, কাঁদো না হয়ে এমন হাসি, হাসি হয় নিশ্চয়ই এতক্ষণ একটা লাইক করে বসেছো। আর অবশ্যই আমার ক্লাসটাকে ক্লাসে কমেন্টস করবে। কমেন্টস করলে আমার ক্লাস করতে ভালো লাগে। আমার আ কি, কি ড্রব্যাকস আছে, অসুবিধা আছে সেগুলো তোমরা আমাকে জানিয়ে দিলে খুব খুশি হব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর খুব খুশি হব যখন বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দেবে। আজকে আর নয় খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।